হ্যালো এভরিওয়ান, ফোকাস ইউর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। ইংল্যান্ডের সংবিধানের অনুকরণে ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রের শাসন বিভাগের শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি। তিনি ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতির যোগ্যতা। ভারতের রাষ্ট্রপতি পদের প্রার্থীকে যে যোগ্যতার অধিকারী হতে হবে সেগুলি হলো: প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, প্রার্থীর ন্যূনতম বয়স 35 বছর হতে হবে, তাকে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে, রাষ্ট্রের কোনো লাভজনক পদে তিনি আসীন থাকতে পারবেন না, তিনি ভারতীয় কেন্দ্রীয় সংসদ এবং রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না, অন্তত 50 জন নির্বাচক কর্তৃক প্রার্থীর নাম প্রস্তাবিত ও সমর্থিত হতে হবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাকে 15,000 টাকা জমানত হিসেবে রাখতে হবে। রাষ্ট্রপতির নির্বাচন। ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা একটি নির্বাচক সংস্থা কর্তৃক নির্বাচিত হন। পার্লামেন্টের দুই কক্ষের সদস্যগণ এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার সদস্যদের নিয়ে এই নির্বাচক সংস্থা গঠন করা হয়। দুটি বিষয়ের প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, অঙ্গরাজ্যগুলির যতটা সম্ভব সমান হারে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা এবং দ্বিতীয়ত, রাজ্য বিধানসভাগুলির প্রদত্ত ভোট সংখ্যার সঙ্গে পার্লামেন্টের প্রদত্ত ভোট সংখ্যার সমতা রক্ষা করা। 3টি পর্যায়ের মধ্য দিয়ে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথম পর্যায়। রাজ্যের বিধানসভার সদস্যদের মোট ভোট সংখ্যা নির্ণায়কের জন্য প্রথমে রাজ্যের জনসংখ্যাকে বিধানসভার সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এরপর ভাগফলকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল যা দাঁড়াবে তা হবে সদস্যদের প্রদত্ত ভোট সংখ্যা। তবে ভাগশেষ যদি 500 বা তার বেশি হয় তাহলে ভাগফলের সঙ্গে 1 যোগ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের মোট ভোট সংখ্যা নির্ধারণ করা হয়। তাই প্রথমে রাজ্য বিধানসভাগুলির সদস্যদের মোট ভোট সংখ্যাকে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের মোট ভোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এরপর যে ভাগফল পাওয়া যায় তা হলো পার্লামেন্টের প্রত্যেক সদস্যদের ভোট সংখ্যা। যদি ভাগশেষ থাকে এবং তা ভাজক সংখ্যার অর্ধেকের সমান বা বেশি হয় তাহলে ভাগফলের সঙ্গে 1 যোগ করতে হবে। তৃতীয় পর্যায়। এই পর্যায়ের কাজ হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুসারে ও গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। প্রত্যেক ভোটদাতার যতজন নির্বাচক প্রার্থী থাকেন ততগুলো পছন্দ ভোট দিতে পারেন। ভোটদাতারা ব্যালট পত্রে পছন্দ অনুযায়ী প্রার্থীর নামের পাশে 1, 2, 3, 4, 5 প্রভৃতি সংখ্যা বসাবেন। এরপর বৈধ ভোট গণনা করা হয়। প্রথমে প্রথম পছন্দের বৈধ ভোটগুলোকে গণনা করা হয়। তারপর প্রথম পছন্দের বৈধ ভোট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ভাগফলের সঙ্গে 1 যোগ করতে হয়। এইভাবে যে সংখ্যা পাওয়া যায় তাকে কোটা বলা হয়। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে এই কোটা সংখ্যক ভোট অবশ্যই পেতে হবে। কিন্তু যদি এমন হয় যে কোনো প্রার্থী এই কোটা নির্দিষ্ট ভোট পায়নি তাহলে তিনি সবচেয়ে কম সংখ্যক প্রথম পছন্দের ভোট পাবেন। তাকে নির্বাচন থেকে বাদ দিয়ে তার দ্বিতীয় বা তৃতীয় পছন্দের ভোটগুলোকে অন্যান্য প্রার্থীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এইভাবে যতক্ষণ না কোনো প্রার্থী কোটা নির্দিষ্ট ভোট পাচ্ছেন ততক্ষণ প্রার্থী বাদ এবং ভোটপত্রের হস্তান্তর চলতে থাকে। রাষ্ট্রপতির কার্যকাল। ভারতের রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। তিনি কতবার রাষ্ট্রপতি হতে পারবেন সেই সম্পর্কে সংবিধানে কোনো উল্লেখ নেই। তবে রাষ্ট্রপতির মৃত্যু ঘটলে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে, সংবিধান ভঙ্গের অপরাধে পার্লামেন্ট তাকে পদচ্যুত করলে বা আদালত রাষ্ট্রপতির নির্বাচন বাতিল করে দিলে তার পদ শূন্য হয়ে যায়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি তার স্থান গ্রহণ করেন। ভারতের সংবিধানের 62 নম্বর ধারা অনুযায়ী 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হয়। তবে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর যদি উপরাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায় তবে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন। রাষ্ট্রপতির বেতন ও ভাতা। পার্লামেন্ট আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির বেতন ভাতা নির্ধারণ করে থাকে। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন হলো 5 লক্ষ টাকা। এছাড়াও তিনি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। রাষ্ট্রপতির পদচ্যুতি। ভারতীয় সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী
ইমপিচমেন্ট পদ্ধতি অনুসারে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধানের কোনো বিধান লঙ্ঘনের অভিযোগ পার্লামেন্টের যে কোনো কক্ষে উপস্থাপন করা যায়। অভিযোগ প্রস্তাব উপস্থাপনের জন্য 14 দিন আগে নোটিশ দিতে হয় এবং নোটিশটি ওই কক্ষের 1/4 সদস্যের দ্বারা স্বাক্ষরিত হওয়া প্রয়োজন। প্রস্তাবটি অনুমোদনের জন্য ওই কক্ষের 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন হয়। প্রস্তাবটি এক কক্ষে অনুমোদিত হলে তা অপর কক্ষে পাঠানো হয়। অপর কক্ষ অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করে 2/3 সদস্যের দ্বারা প্রস্তাবটিকে সমর্থন জানালে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। রাষ্ট্রপতির শপথ গ্রহণ। ভারতের রাষ্ট্রপতিকে এই মর্মে শপথ গ্রহণ করতে হয় যে তিনি সত্যনিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন। সংবিধান ও আইন সংরক্ষণের ব্যাপারে রাষ্ট্রপতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ভারতবাসীর সেবা ও মঙ্গলের জন্য নিজেকে নিযুক্ত রাখবেন। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক শাসক। তবুও ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রের সকল শাসন ক্ষমতা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়েছে। এর পাশাপাশি রাষ্ট্রপতির হাতে আইন সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, জরুরি অবস্থা সংক্রান্ত ও বিচার বিভাগ ক্ষমতাও প্রদান করা হয়েছে। শাসন সংক্রান্ত ক্ষমতা। ভারতীয় সংবিধানের 53(1) ধারা অনুসারে রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় শাসন বিভাগের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে গুরুত্বপূর্ণ হল নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যবৃন্দ, ভারতের অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক, নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনারের সদস্যগণ, আন্তঃরাজ্য পরিষদের সদস্যবৃন্দ, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য একজন বিশেষ অফিসার, অঙ্গরাজ্যের রাজ্যপালবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, অর্থ কমিশনের সভাপতি ও সদস্যগণ, ভাষা কমিশনের সদস্যগণ প্রভৃতি উচ্চ পদাধিকারীদের তিনি নিযুক্ত করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, অঙ্গরাজ্যের রাজ্যপালগণ, অ্যাটর্নি জেনারেল, কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনারের সভাপতি ও অন্যান্য সদস্যদের অপসারণ করার ক্ষমতা রাষ্ট্রপতির কাছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের বিচারপতি, অডিটর জেনারেল প্রমুখ ব্যক্তিদের অবসানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের সুপারিশ অনুযায়ী কাজ করতে হয়। সামরিক ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতির প্রশাসনিক ক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার সামরিক ক্ষমতা। তিনি হলেন ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান। তিনি স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ করেন। এছাড়াও তার যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপনের ক্ষমতা রয়েছে। তবে এক্ষেত্রে তিনি পার্লামেন্টের বা সংসদের অনুমতি ছাড়া সিদ্ধান্ত বলবৎ করতে পারেন না। পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতার তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতা। তিনি ভারতে রাষ্ট্রদূত প্রেরণ করেন ও বিদেশ থেকে আগত কূটনীতিবিদদের গ্রহণ করেন। এছাড়াও তিনি বিদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারেন, তবে সেই চুক্তি পার্লামেন্টের অনুমোদন ছাড়া বলবৎ হয় না। তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসন ব্যবস্থা রাষ্ট্রপতির অধীনে পরিচালিত হয়। উপজাতি অধ্যুষিত অঞ্চলসমূহের প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা রয়েছে। এছাড়াও তিনি অর্থ কমিশন, রাজ্য পরিষদ, ভাষা কমিশন, অনুসন্ধান কমিশন ইত্যাদি গঠন করেন। আইন সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি হলেন পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। সংবিধানের ৭৯ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এবং 2টি কক্ষ নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। তার আইন সংক্রান্ত ক্ষমতাগুলি হল, তিনি পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করতে কিংবা অধিবেশন স্থগিত রাখতে পারেন। তবে সংবিধান অনুসারে পার্লামেন্টের একটি অধিবেশনের সঙ্গে পরবর্তী অধিবেশনের সময়ের ব্যবধান 6 মাসের বেশি হওয়া চলবে না। লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি তা ভেঙে দিতে পারেন। তবে পার্লামেন্টের অধিবেশন আহ্বান বা স্থগিত রাখার বিষয়ে অথবা লোকসভা ভেঙে দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। অর্থ বিল ছাড়া অন্যান্য বিল অনুমোদনের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে মতবিরোধের জন্য অচলাবস্থার সৃষ্টি হলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডেকে তার অবসান ঘটাতে পারেন। পার্লামেন্টের কোনো সদস্যের যোগ্যতা বিষয়ে প্রশ্ন উঠলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারের কাছ থেকে সেই সম্পর্কে রিপোর্ট চাইতে পারেন এবং কমিশনের রিপোর্টের ভিত্তিতে
তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। রাষ্ট্রপতি পার্লামেন্টে মোট 14 জন সদস্যকে মনোনীত করতে পারেন। সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, সমাজসেবা ইত্যাদি বিষয়ে কৃতী ব্যক্তিদের মধ্য থেকে তিনি উচ্চকক্ষ বা রাজ্যসভায় 12 জন সদস্য এবং নিম্নকক্ষ বা লোকসভায় 2 জন ইঙ্গ-ভারতীয় ব্যক্তিদের মনোনীত করতে পারেন। পার্লামেন্টের যে কোনো কক্ষে বা উভয় কক্ষে যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। লোকসভার প্রতিটি সাধারণ নির্বাচনের পর পার্লামেন্টের প্রথম অধিবেশনে অথবা প্রত্যেক বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। এছাড়াও কোনো বিল বা অন্য কোনো বিষয়ে রাষ্ট্রপতি বার্তা প্রেরণ করতে পারেন। পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনে পরিণত হতে পারে না। অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিলে তিনি সম্মতি দিতে পারেন বা নাও দিতে পারেন, অথবা বিলটিকে পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতে পারেন। কিন্তু ভারতীয় সংবিধানের 111 নম্বর ধারা অনুযায়ী উক্ত বিলটি পার্লামেন্টের উভয় কক্ষে পুনরায় গৃহীত হলে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করতে বাধ্য থাকেন। অর্থাৎ অর্থ বিল পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতে বা অর্থ বিলে অসম্মতি জ্ঞাপন করতে রাষ্ট্রপতি পারেন না। তাছাড়া সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো বিল পার্লামেন্টের উভয় সভার গৃহীত হলে রাষ্ট্রপতি তাতে অসম্মতি জানাতে পারেন। রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভেটো বলা হয়। ভারতের রাষ্ট্রপতির 3 ধরনের ভেটো ক্ষমতা আছে, যথা পূর্ণাঙ্গ ভেটো, স্থগিত ভেটো এবং পকেট ভেটো। পূর্ণাঙ্গ ভেটো ক্ষমতা বলে রাষ্ট্রপতি অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল ছাড়া পার্লামেন্টে পেশ হওয়া যে কোনো বিলে অসম্মতি জানাতে পারেন। স্থগিত ভেটো রাষ্ট্রপতি কেন্দ্রীয় আইনসভায় গৃহীত কোনো বিলে সম্মতি না দিয়ে বা অসম্মতি না জানিয়ে বিলটিকে পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি স্থগিতকারী ভেটো প্রদান করেছেন বলে ধরা হয়। তবে পার্লামেন্ট যদি সেই বিল দ্বিতীয়বার পাশ করে তবে রাষ্ট্রপতি বিলের সম্মতি দিতে বাধ্য থাকেন। পকেট ভেটো ক্ষমতা বলে রাষ্ট্রপতি কোনো বিলের সম্মতি বা অসম্মতি জ্ঞাপন না করে বা সংসদে ফেরত না পাঠিয়ে বিলটিকে অনির্দিষ্টকাল চেপে রাখতে পারেন। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন। পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকার সময় বিশেষ প্রয়োজন দেখা দিলে রাষ্ট্রপতি এই ধরনের অর্ডিন্যান্স জারি করতে পারেন। এইসব অর্ডিন্যান্স পার্লামেন্ট আইনের মতন সমান কার্যকরী হয়। তবে পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট অর্ডিন্যান্সটি সংসদ কর্তৃক অনুমোদন করিয়ে নিতে হবে। তা না হলে অর্ডিন্যান্সটি বাতিল বলে গণ্য হবে। অর্থ সংক্রান্ত ক্ষমতা ভারতীয় রাষ্ট্রপতির হাতে অর্থ সংক্রান্ত কতগুলি গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে, যেগুলি হলো ভারতীয় সংবিধানের 117 নম্বর ধারা অনুসারে কোনো অর্থ বিল রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া লোকসভায় উপস্থাপন করা যায় না। প্রত্যেক আর্থিক বছরের জন্য সরকারের আনুমানিক আয় ব্যয়ের বিবরণী বা বাজেট অর্থমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি পার্লামেন্টে উপস্থাপিত করেন। আকস্মিক ব্যয় সংকুলনের জন্য ভারতে যে আকস্মিক ব্যয় সংকুলন তহবিল রয়েছে তা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টনের জন্য প্রতি 5 বছর অন্তর একটি অর্থ কমিশন গঠনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে। বিচার সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন এবং পার্লামেন্টের সুপারিশক্রমে তিনি তাদের পদচ্যুত করতে পারেন। ভারতীয় সংবিধানের 72 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তিদের দণ্ড হ্রাস করতে পারেন, স্থগিত রাখতে পারেন বা দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন বা মৃত্যুদণ্ড রোধ করে অন্য দণ্ডাদেশ দিতে পারেন। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ভারতীয় সংবিধানের অষ্টাদশ অংশে 352 থেকে 360 নম্বর ধারায় রাষ্ট্রপতির হাতে 3 ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে, যথা জাতীয় জরুরি অবস্থা, রাজ্যের সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা। অন্যান্য ক্ষমতা আলোচ্য ক্ষমতাগুলি ছাড়াও ভারতের রাষ্ট্রপতির হাতে অন্যান্য যে সমস্ত ক্ষমতাগুলি রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ, কার্যকাল ও চাকরির শর্তাবলী স্থির করা, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি এবং অসমসহ বিভিন্ন রাজ্যের তপশিলি অঞ্চলসমূহের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা। ভারতীয় সংবিধানের 143 নম্বর ধারা অনুসারে জনস্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো আইনগত বিষয়ে তিনি
সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। 370 নম্বর ধারা অনুসারে জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রশাসন সম্পর্কে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজকের মতন এখানে। ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।